নিস্তব্ধ বাতাবরণে হঠাৎ মেঘ চিরে আসা দানবীয় বাজের ঘায়ে ভূপৃষ্ঠ যেভাবে দুভাগ হয়ে যায়, কিংবা একটা জীবন্ত মানুষের বুকের মাঝে হাত ঢুকিয়ে হৃৎপিণ্ডটা খাবলে আনলে যেমন লাগে, স্বার্থর বোধহয় তেমনই কিছু হলো। এক মুহূর্তের জন্য স্থবির হয়ে পড়ল ছেলেটা। মনে হলো কানের ভেতর তপ্ত সীসা ঢুকে মস্তিষ্ক অবধি অসাড় করে দেয়ার মতো একটা বাক্য শুনল সে। ঠোঁটে শব্দ এলো না, চোখের পাতা নড়ল না, হতবিহ্বল নয়নজোড়ায় মেলে অয়নের পানে চেয়ে রইল শুধু। মুখ ঘুরিয়ে ফোঁস করে শ্বাস ফেলল অয়ন। ভাইয়ের সাথে ঠান্ডা মস্তিষ্কের এই লড়াইয়ে সে নামতে চায়নি এইভাবে ছোট ভাই হয়ে বড় ভাইকে প্রতিপক্ষ বানাতে, কিন্তু স্বার্থ বাধ্য করছে। আজ আর কিচ্ছু তার হাতে নেই। জয়নব নিজের ভারিক্ষী চোখ নিয়ে দুই নাতিরই চোখ মুখ দেখলেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন, রোকসানা তো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আইরিনের সাথে তোমার বিয়ে তারা দেবে না। তাই অয়ন বলল, ওদের ব্যাপারটা ঝুলিয়ে রেখে লাভ কি? আগামীকাল আকত করে রাখবে, এরপর একটা ভালো দিন দেখে ধুমধাম করে আয়োজন করবে। স্বার্থ তখনও চুপ করে রইল, নিষ্প্রভ চাহনি মেঝের টাইলসে আটকে, ফুলের বুকেটা শক্ত করে চেপে রাখা মুঠোয়। কালো কাগজে খসখসে শব্দ হচ্ছে তাতে, দুটো ভাঁজ বসেছে কপালে। সাইফুল বললেন, রাগ করিস না, আসলে এজন্যই তোকে এতবার কল করেছিলাম। বলতে গেলে এখন তুই বাড়ির বড় ছেলে, তোকে না জানিয়ে আমরা তো কিছু ঠিক করতে পারি না। কিন্তু অয়ন এত তাড়া দিচ্ছিল, ওর নাকি কি কাজ আছে এই মাসে, দেশের বাইরে যাবে, সেজন্যই আর কি। স্বার্থ চোখের কোণ তুলে অয়নের দিকে তাকালো, একই সময় ফিরল সেও। একচোট নির্বাত শক্তপোক্ত চোখাচোখি হলো দুই ভাইয়ের, যেন দৃষ্টিতে দৃষ্টিতে বন্যি বর্ষণ হলো, নীরব কিছু বাকবিতণ্ডার আদান প্রদান। এক নারী নিয়ে দুই ভাইয়ের চোখে চোখে লড়াইটা আরও গাঢ় হলো সাথে। অয়ন ঠোঁট টেনে হাসলো, তবে ভ্রু নাচিয়ে বলল, কি ভাইয়া, কিছু বলবে তুমি? স্বার্থ কথা বলল না, উঠে দাঁড়িয়ে ঠিক সাইফুলের মুখোমুখি হলো। ভদ্রলোক একটু বিভ্রান্ত হলেন, এক পল দেখলেন বসে থাকা শওকতকে। স্বার্থ বলল, চাচু, মেয়ে তোমার, তাই যা বলার আমি তোমাকেই বলবো। তুষির সাথে অন্য কারো বিয়ে হবে না, বিয়ে ভেঙে দাও। শওকত বললেন, কেন কেন হবে না বিয়ে? সাইফুলও একই কথা বললেন। প্রশ্ন সবার মাথায়, আগে হলে যেমন তেমন, কিন্তু দুদিন আগে যে ছেলে নিজে আইরিনকে বিয়ে করতে চাইলো তুষির সাথে সব সম্পর্কের ল্যাটা চুকিয়ে দিতে, তার মুখে হঠাৎ এসব শোনা আশ্চর্যের বই কি। স্বার্থ স্পষ্ট বলল, কারণটা সবার জানা, তুষি এই বাড়িতে আমার স্ত্রী হয়ে এসেছিল, আর আমার স্ত্রীর বিয়ে আমি থাকতে অন্যের সাথে কেন হবে? অয়ন কিছু বলতে গেলে তনিমা থামালেন, বললেন, স্ত্রী কিসের রে স্বার্থ? তুই না নিজে আমাকে সেদিন বললি তুষির প্রতি তোর কোনো আগ্রহ নেই। তুই তো আইরিনকে বিয়ে করতে চাইলি, তুই মুভ অন করতে পারলে তুষি কি তোর আশায় বসে থাকবে? সাইফুল বললেন, আমরা তো চাইছিলাম তোরা ভালো থাক, তুই নিজেই বিয়ে অস্বীকার করেছিলি বাবা, সেসব পুরনো কথা, এখন তো আর চাইছি না। জয়নব বললেন, তখন চেয়েছো তাই সম্পর্ক ভেঙে দিয়েছো, এখন চাইছো না তাই আবার সম্পর্ক জুড়তে চাইছো। প্রকৃতি এত সুযোগ দেয় না মেজো দাদু ভাই, হয় না এরকম। রেহনুমা চুপ করে রইলেন, কি যে বলবেন বুঝতে পারছেন না। অয়ন বলল, ভাইয়া সবসময় এটাই করে এসেছে, পুরো সৈয়দ বাড়িটা ওর মগের মূল্য কিনা, যা ও বলবে তাই হবে, তাই করতে হবে সবাইকে। বাট আনফর্চুনেটলি এবার সেটা হচ্ছে না ভাইয়া, তুমি কারো জীবন নিয়ে খেলতে পারো না। স্বার্থর মাথা খারাপ হয়ে গেল, কাকে ধরবে, কাকে বোঝাবে, কি করবে, বদ্ধ উম্মাদের মতো লাগছে নিজেকে। সেই সাথে শরীরটা খারাপ লাগছে আরও, বুকে পিঠে ঘাগুলো চিনচিন করছে, রক্ত ভেসে উঠছে ব্যান্ডেজে। শার্টের আড়ালে থাকায় দেখলো না কেউ, তবে কথা বলতে কষ্ট হচ্ছিল ওর, অথচ তাও চেঁচিয়ে বলল, তুষির বিয়ে অন্য কারোর সাথে হবে না, হবে না, হবে না, ব্যাস। লিস্টের কাগজটা তুলেই টান মেরে ছিঁড়ে ফেলল সে, দুহাতে ঠেলে ফেলে দিল সেন্টার টেবিলে থাকা সমস্ত জিনিস। এত উত্তেজিত হয়ে পড়ায় পিঠের ঘায়ে টান পড়ল ফের, ব্যথায় মুখ কুঁচকে নিল ছেলেটা। তনিমা ধরফর করে ধরলেন, এখানে বস, এসব তর্ক বিতর্ক পরে করবি, বস আগে। মায়ের হাত দুটো ঝট করে সরিয়ে দিল সে, জিজ্ঞেস করলো, বিয়ে বিয়ে করছো সবাই, বিয়েতে তুষি রাজি তো? অয়ন বলল, অফকোর্স, ও রাজি না হলে বিয়ে কি করে হবে? স্বার্থ ঠোঁট বাঁকিয়ে হেসে ফেলল, নিঃশব্দে এক ছটা হাসি, অথচ বিদ্রুপের ওই হাস্যবান অয়নের শরীর খুঁচিয়ে যায়, দুধারের চোয়াল শক্ত হয় তার। তড়িৎ চিৎকার করে ডাকল সে, ইউষা, ইউষা।
সকলে একটু নড়েচড়ে উঠলেন, তাকালো ভরকানো বিভ্রান্ত নজরে। রেহনুমা বললেন, কি হলো রে বাবা? অয়ন জবাব দেয় না, তবে তার দুডাকে স্টোর রুম হতে ছুটে বেরিয়ে এলো ইউষা। সে বলল, তুষিকে ডেকে নিয়ে আয়। ইউষার চোখ আটকালো স্বার্থর দিকে, জিজ্ঞেস করলো, ভাইয়া কখন এলে? অয়ন কড়া কণ্ঠে বলল, তোকে যা বললাম সেটা আগে কর। হঠাৎ এত রুক্ষ আচরণে আগামাথা বুঝলো না মেয়েটা। একটু মিয়ে গেল মলিন মুখ। বলল মিহির স্বরে, তুষি তো ঘুমাচ্ছে। তনিমা বলেন, থাক না, ওকে আবার ডাকছিস কেন? বিশ্রাম নিক, সব নেবে মামুনি। উত্তরটা দিয়ে যাক, না হলে সবাই তো বিশ্বাস করবে না। যা নিয়ে আয়। স্বার্থ পাথর হয়ে দাঁড়িয়ে রয়। টেবিলে হাত দুটো রেখে মাথা ঝুঁকিয়ে শ্বাস নেয় দ্রুত। শকত পোর খাওয়া আর্মির তীক্ষ্ণ চোখে ছেলেকে মাপলেন এক চোট। কোথাও কি কিছু ঘটছে? অয়নের ঘুরতে যাওয়ার কথা সেদিন, কিন্তু স্বার্থ ওকে মিথ্যে বলে আটকে দিল। নিজে তুষিকে নিয়ে বেরিয়ে গেল। তারপর হাসপাতালে দুই ভাই লড়ছিল এ নিয়ে। আজ আবার তুষিকে নিয়ে আরেকটা লড়াই। ছেলেটা কি তুষিকে ভালোবেসে ফেললো, নাকি ইগোর জন্য করছে এসব? স্বার্থ সারা বুক জ্বলছে ব্যথায়, মাথা ঘুরছে এখনো, শরীর থেকে অনেকটা রক্ত যাওয়া, আবার চিকিৎসা শেষ হওয়ার আগেই চলে আসায় এসে এরকম পরিস্থিতিতে পড়া, সব মিলিয়ে ধকল নিতে হিমশিম খাচ্ছে তার পেটানো দেহ। হঠাৎ কানে পৌঁছালো পেছনে একজোড়া নিঝুম পায়ের শব্দ। এতক্ষণে মাথা তুলল সে, তড়িৎ ঘুরে চাইল সেথায়। ফ্যাকাশে বিমর্ষ মুখ নিয়ে হেঁটে আসছে তুষি। চেহারায় স্পন্দন নেই, চকমকে আলো নেই চোখে, পুরন্ত ঠোঁট শুকনো খুব। মেয়েটা এসে থামলো, অমনি বলল অয়ন, তুষি, কাল যে আমাদের কথাটুকু সম্পূর্ণ হলো না। মাঝপথে অধৈর্য পায়ে ওর কাছে চলে গেল স্বার্থ। কাউকে তোয়াক্কা না করে সোজা গিয়ে থামলো তুষির সামনে। এই মুখোমুখি উপস্থিতি তুষির গলায় আটকে পড়া শ্বাসে যেন কাটার মতো খোঁচা। কিন্তু তাকালো না সে, না রাখলো ওই চোখে স্থির নিস্তেজ দুটো চোখ। শুধু কানে এলো স্বার্থের মোলায়েম প্রশ্ন, কাল তোমার সাথে অয়নের বিয়ে, তুমি জানো? অয়ন পেছন থেকে বলল, এটা কেমন প্রশ্ন? যার বিয়ে সে জানবে না? ও কড়া কণ্ঠে বলল, প্রশ্নটা আমি তো শিখে করেছি, উত্তরটাও ওর থেকে নেব। অয়ন চুপ করলো ঠিকই, তবে তার তপ্ত দৃষ্টি সরল না। স্বার্থর কণ্ঠ নেমে এলো আরও, কেমন আকুল হয়ে বলল, তুষি, বিয়ে তোমার ইচ্ছেতে হচ্ছে? তুষির চোখ নিচে, তবে সাথে সাথেই বলল, হ্যাঁ। স্বার্থর মুখটা থম ধরে গেল, মুছে গেল ভেতরকার সব স্ফূর্তি, উল্লাস কিংবা এতক্ষণ তুষির মুখোমুখি হওয়ার সেই ছটফটানি আনন্দটুকুও। তার শক্ত বুকে দুম করে লাগলো কোনো কিছু, হয়তো নিষ্ঠুর কোনো দায়ের কোপ, যা রুহানের ওই কোপের চেয়েও শতগুণ ভারী, বা তার চেয়েও ব্যথাতুর কিছু। কিন্তু যুদ্ধে জেতা সৈনিকের ন্যায় বিজয়ী হাসল অয়ন। ঠোঁটের কোণে খেলে বেড়ালো এক টুকরো চকমকে ঝলক। স্বার্থ ঢোক গিলে বলল, সত্যিই তাই, নাকি কারো ওপর জেদ করে করছো? জেদ? কার সাথে করব? তোমার ইচ্ছে আছে বিয়েতে? হ্যাঁ। পরে পস্তাবে না? তুষির কণ্ঠে অটল জেদ। পস্তাবো কেন? আমি জানি আমি কি করছি। কথাগুলো আমার চোখের দিকে তাকিয়ে বলো। তুষি তাকালো না, এলোমেলো পাতা ফেললো মেঝেতে। স্বার্থ চড়াসড়ে বলল, তাকাও তুষি, তাকিয়ে বলো, বিয়ে তোমার ইচ্ছেতে হচ্ছে? তুষি জিভে ঠোঁট ভেজালো, পরপর এক ঝটকায় মুখ তুলে রাখলো চোখে চোখ। বলল কঠিন অনন নিয়ে, বিয়ে আমার ইচ্ছেতে হচ্ছে। মেয়েটার চোখে মুখে এক অদ্ভুত গর্ব, এক অন্যরকম দীপ্তি। স্বার্থ ব্যাকুল হয়ে শুধালো, আর আমি? আপনি আমার কেউ না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। স্বার্থ হাসলো, একটা নিথর মানুষ হাসলে যেমন লাগে অমন করে বলল, আচ্ছা, গুড লাক। মাথা নাড়তে নাড়তে নিষ্প্রভ পায়ে ঘরের পথ ধরল সে। ফুলের বুকেটা অবহেলায় পড়ে রইল মেঝেতে। তুষিকে আর দেয়া হলো না ওটা। ইউষা মলিন চোখে ভাইয়ের প্রস্থান দেখলো এক পল। বিয়ের কথা শুনে ভাইয়ার মুখটা কেমন শুকিয়ে গেছিল। কেন? ভাইয়া কি কষ্ট পেয়েছে? কষ্ট পাবে কেন? ভাইয়ার তো তুষির প্রতি অনুভূতি নেই। ততক্ষণে নীরবতায় বুঝেছে গোটা ঘর। সবাই নিশ্চুপ। হঠাৎ জয়নব বললেন, তুষি, এখনো সময় আছে, তুমি কি সিদ্ধান্ত বদলাতে চাও? অয়ন কপাল কুঁচকে বলল, আশ্চর্য, ও কি একবারও বলেছে এই কথা? এইসব উদ্ভট প্রশ্নের মানে কি দিদুন? আশ্চর্য তো আমার তোমাকে লাগছে দাদু ভাই। তুষিকে কেউ কিছু জিজ্ঞেস করলেই তুমি এমন লাফ দিয়ে উঠছো কেন? অয়ন মেজাজ খারাপ করে ভ্রু গুছিয়ে রইল। জয়নব ফের বললেন, তুষি, স্বার্থর সাথে তোমার একবার বিয়ে হয়েছিল, যদিও আইনত বা ধর্মতে বিয়েটা হয়নি, কিন্তু একদিনের জন্য হলেও তাকে তুমি স্বামী মেনেছিলে। অয়ন এবারেও কথা কেড়ে নিল, সেটা কখন বলেছে তুষি? তোমাকে আলাদা করে বলে এসেছে? না হলে আমরা তো কেউ শুনলাম না। শকত এবার ধমকালেন ছেলেকে, অয়ন, দিদুনকে কথা বলতে দাও। ইলম্যানার্ড হয়ে যাচ্ছ কেন এত?
তুষি মুখ খুলল এবার, বড় স্পষ্ট গলায় বলল, দিদুন, বিয়েতে আমার অমত নেই। যা হয়ে গেছে তা আমার অতীত। এখন আমাকে ভবিষ্যতে এগোতে হবে। আমি ওসব অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। তাহলে সব ভেবেচিন্তে নিয়েছো তো? হ্যাঁ। অয়ন বুক ফোলালো গর্ব করে। সবার দিকে চেয়ে বলল, আর কেউ কিছু বলবে? আশা করি উত্তর পেয়েছো তোমরা। কোনো জবাব টবাব এলো না। নিরুত্তর রইল সকলে। স্বার্থ যে তুষিকে ইনিয়ে বিনিয়ে পছন্দ করে ফেলেছে বড়রা সকলেই বুঝেছেন। কিন্তু যেখানে তুষিই নারাজ এই সম্পর্ক নিয়ে, তাদের আর কি করার? তন্নিমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ছেলে মেয়ে এখন বড় হয়েছে, নিজের ভালো মন্দ নিজেরাই বুঝতে শিখেছে। ওরা এখন রশি আম্মা, আর আমরা হলাম রশি গলায় পেঁচানো বস্তু। এখন যেদিকে টানবে সেদিকে এগোবো। তুষি আর দাঁড়ালো না এখানে। পাশ কাটিয়ে ঘরে ফিরে এলো। হাসনা এশার নামাজ পড়ে উঠেছেন। ওকে দেখেই বললেন, কেডা ডাকলো? নাইজ্জামাই? থুরি, পুলিশ নাতি আইছে? তুষি উত্তর দিল না। খুব অন্যমনস্ক পায়ে খাটে এসে বসলো। হাসনা খেয়াল করলেন মেয়েটার সারা মুখ লাল হয়ে আসছে, নাকের ডগাটা ফেঁপে উঠছে জোয়ারের মতো। তসবি নামিয়ে রেখে এগিয়ে এলেন তিনি। কাঁধে হাত রেখে শোধালেন, কি হয়েছে রে বউ? তুষি মুখ তুলে চাইল। ওর বড় বড় চোখ দুটো টলমল করছে, কার্নিশ ডুবে যাচ্ছে জলে। এক ফোঁটা গালে পড়তেই হাসনা আতকে বললেন, কান্দোস কে? তুষি কেমন করে বলল, দাদি তোমার কোলে একটু মাথা রেখে শোবো? হাসনা বিড়বিড় করে পাশে বসে বললেন, হ শো বু, শো না। তুষি শরীর গুটিয়ে শুলো তার কোলে। হাসনা চুলে হাত বোলাতে বোলাতে টের পান একটা চাপা ফোফানোর শব্দ ভাসছে ঘরে। পরপরই সেই শব্দটা বাড়ল, লাগাম ছুলো আজ। হঠাৎই হু হু করে কেঁদে উঠল তুষি, মুখ গুজে দিল কোলে। হাসনা দীর্ঘশ্বাস ফেলে বলেন, এত ভালোবাসোস তাইলে আরেকজন রে বিয়া করবি কেন? তুষি কাঁদে, গুনগুন করে বুক ভিজিয়ে কাঁদে মেয়েটা। কানের কাছে বাজে সেসব তিক্ত কথা। শরীরে এবারই রক্ত থাকলে কি হবে? মানুষ তো সেই বস্তিতেই হয়েছ। কুকুরের লেজ কখনো সোজা হয়? লোভী মেয়ে একটা। এত সেজেগুজে অয়নকে সিডিউস করছো তুমি? যেই আমাকে পেলে না অমনি ওকে হাত করতে চাইছো? তুষির আত্মসম্মান যেন শির তুলে চায়। ভীষণ জেদে হিস হিস করে বলে, ভালোবাসি কিন্তু ক্ষমা করব না, কখনো না। তুষি চোখে মুখে পানি দিয়েছে, চেহারা ফুলেছে কিছু। হাসনা খেতে গিয়েছেন কিছুক্ষণ হবে। দরজা খোলা ছিল। হাতে একটা বাক্স নিয়ে মাত্রই চৌকাঠে এসে দাঁড়ালো অয়ন। চোখ পড়ল সোজাসুজি আয়নার দিকে। তুষি টুলে বসে চুলে বেনুনি করছিল। চোখ মন কোথাও আয়নায় নেই। বিরস চিত্তে মেঝের দিকে চেয়ে আছে মেয়েটা। টোকা দিতে গিয়েও থামল অয়ন। আয়নায় ফুটে থাকা তুষির স্পষ্ট বিম্বতে চেয়ে রইল মুগ্ধ হয়ে। মেয়েটার ভেজা মুখ, জলের কণাগুলো হীরের কুচির মতো জ্বলছে। অযত্নে বাঁধা বেনুনির ফাঁক গলে অবাধ্য কিছু চুল এসে মিশেছে কপালের তারায়। অসুস্থতার ধকল মুখ থেকে আভা কেড়ে নিলেও সেই ফ্যাকাশে চেহারাও যেন রিমঝিমে অলৌকিক স্নিগ্ধতা। ঠিক যেন জলরঙে আঁকা কোনো বিষণ্ণ রাজকন্যা, যার প্রতিটি কণা চিরে এক ঐশ্বরিক আলো এসে গাইল, পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে, সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছ আমাকে ওই দুটি চোখে, কি নামি ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামি ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে।